ওকে, দেখতে পাচ্ছেন সবাই? রেসপন্স করুন, যেহেতু নতুন সফটওয়্যার। আমি আসলে নর্মালি যেভাবে ফটোশপ শেষ করি ওইভাবে আপনাদের করা হয়নি, বিকজ অফ ইউর রেসপন্স এবং আপনাদের হচ্ছে কিউরিওসিটি যাই বলেন, এবং বেশিরভাগই আপনাদের কাজটা জমা দেওয়ার যে অবস্থা ছিল সেই হিসাবে ফটোশপের উপর আলাদা করে এক্সামও নেইনি। যদি এক্সামটা আমাদের শিডিউলে নেই, এটা আমি পার্সোনালি এটা অ্যারেঞ্জ করতাম। নতুন সফটওয়্যার শুরু করবো আমরা। তো এই যে দেখি, এটা হচ্ছে ইন্টারফেস। এটা সফটওয়্যারের শুরুতেই ওপেন করলে যে জিনিসটা দেখি, আসলে যা দেখি সবই ইন্টারফেসের অংশ, বাট ইউজার ইন্টারফেসটা শুরু হয় হচ্ছে যখন এই সফটওয়্যারটা ওপেন করি তখন থেকে। তো খুব কমন কিছু শব্দ আছে, ইউআই, ইউএক্স। ইউআই মিনসটা হচ্ছে ইউজার ইন্টারফেস, আর ইউএক্স হচ্ছে ইউজার্স এক্সপিরিয়েন্স। তো দুইটা যদিও এটার সাথে খুব ভাবে রিলেটেড না, আবার রিলেটেড, কারণ আমরা ফটোশপে কিন্তু এই ইউআই এর কাজটাও করতে পারি যারা ওয়েব ডিজাইন নিয়ে কাজ করেন। এটার কি অংশ কাজ এখানে করা যায়। আর ইলাস্ট্রেটর এমন একটা সফটওয়্যার যেটা আপনার ভিডিও তৈরি করতে কাজে লাগে। ইলাস্ট্রেটর এমন একটা সফটওয়্যার যেটা আপনার অটোক্যাডে কাজ লাগে, যেটা আপনার যে কোনো ড্রয়িং এ কাজে লাগে, যে কোনো ধরনের ইমেজ ট্রেসিং এ কাজে লাগে, প্রিন্ট ডিজাইনে কাজে লাগে। পৃথিবীর যত ধরনের ভেক্টর রিলেটেড কাজ আছে, ভেক্টর এবং আর্ট বা ইলাস্ট্রেশন, তার গুরু মাস্টার বা যাই বলেন এই ইলাস্ট্রেটর। এই জন্য ইলাস্ট্রেটরের ব্যাপারটা হচ্ছে ফটোশপ রেডিক্যালি চেঞ্জ, বা পৃথিবীর মানে অনেক কিছু চেঞ্জের ভূমিকা আছে যেমন সত্য। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আবার আর্টওয়ার্ক বা ডিজাইন বা ভেক্টর বা যে কোনো শেপ নিয়ে আপনি যদি কাজ করতে চান, তাহলে আবার ইলাস্ট্রেটর হচ্ছে তাদের মানে ফাদার অফ দেয়ার প্রোডাক্ট। সো সেই হিসাবে আমরা ওপেন করে যেটা দেখছি, যারা আগের সাথে পরিচিত নয় বিষয়টা শুধু তাদের সাথে, আর যারা পরিচিত তাদের তো জানেনি। তো এটা হচ্ছে ইন্টারফেস। তো এই ইন্টারফেস থেকে আমরা যেভাবে আমরা এখন যাব আমাদের ডকুমেন্টে, এখন এটা সরাসরি আর্টওয়ার্ক বা আর্টবোর্ড বলবো, যেটা আমরা যে ডকুমেন্ট বলতে যেটা বুঝি, যেখানে কাজ করি সেটা হচ্ছে আর্ট বোর্ড। আর এর আগে যেটা ছিল সেটা হচ্ছে ক্যানভাস। ফটোশপে মনে আছে না আপনাদের? ফটোশপে আচ্ছা, এই দরজাটা নাও। ওকে, তো আমরা শুধু কন্ট্রোল এন যদি প্রেস করি, কন্ট্রোল এন ক্রিয়েট নিউতে করতে পারি ক্লিক, তিনভাবে করতে পারি, এগুলো আমি জিজ্ঞাসা করবো শেষে। বা আরেকটা বিষয়, যদি আমি এখান থেকে ক্লিক করি তাহলে হবে এখান থেকে নিয়ে ক্রিয়েট নিউ, এবং আরেকটা হচ্ছে কন্ট্রোল এন, এন যদি প্রেস করি। এখানে কিছু দেওয়া আছে বাই ডিফল্ট, আমরা কাস্টম সাইজে ক্লিক করলে এখান থেকে পাবো নতুনগুলো, এবং আপনার এখানে যদি আগে অনেক কাজ করা থাকে সেগুলো এখানে আসবে। আমি জাস্ট দুইটা না একটা সিলেক্ট করা আছে এই জন্য আসছে, লোড যেন কম নেই। ওপেন করতে চাইলে আপনি এখান থেকে ওপেন করতে পারবেন অ্যাজ মানে এগুলো ওভারঅল আপনার মেনুগুলা বলতে পারেন 90% হচ্ছে আপনার ফটোশপের সাথে মিল আছে মেনুগুলাতে, বা কাজের ধরনগুলো মিল আছে, একটু ডিফারেন্ট। ডিফারেন্ট বিষয়টা প্রথমেই মাথায় ঢোকাবো না, আমরা মনে করবো এটা আর ওইটা সেম সেম না, দেখেন একইভাবে একই রকম। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা নিই, যেমন আমরা এখানে A4 সাইজটা নিই। A4 সাইজটা কেমন নিব সেটা আমরা একটু ঠিক করি, যেমন হচ্ছে ভার্টিক্যাল নিব না হরাইজন্টাল নিব, এই জিনিসটা একটু দেখতে হবে। এই জায়গাতে অনেক কিছু দেখার আছে, তো আমি শুরুতে যেমন আছে তেমন নিলাম, আগেরটা পরেরটা একটু কম্পেয়ার করবো আমরা। তো এখানে একটু দেখেন জিনিসগুলো কি আছে, এখানে নাম আছে,
উইথ হাইট দেওয়া আছে, আমরা নিচ্ছি কিসে ইঞ্চ, কিন্তু এখানে আমাদের আরো পয়েন্ট আছে এবং নতুন যোগ হয়েছে আপনার একটা ইয়ার্ড, মিটার, ইয়ার্ড, ফিট। এটা 2021 সালের সফটওয়্যারে আছে অনলি, 20 আছে কিনা মনে নেই, বাট 21 আছে এটা শিওর। মানে ফিট একটা, দুইটা, তিনটা, চারটা নতুন অ্যাড হয়েছে। হ্যাঁ, এগুলো তো ছিলই, আপনারা জানেন আগে। তা ইঞ্চিতে থাকলো। আর্টবোর্ড কতগুলো নিতে পারি? ধরেন আপনি ইলিস্ট্রেটরে চাইলে ম্যাগাজিন তৈরি করতে পারবেন, যে ম্যাগাজিনের পেজ হবে 30টা, তাহলে আপনি এখানে আর্টবোর্ড কয়টা নেবেন? 30টা। আর ফটোশপে আমরা কি এভাবে আলাদা করে তো নিতে পারি না, একই মানে ডকুমেন্ট কি 30টা ক্যানভাস নিতে পারি? হ্যাঁ, ফটোশপ কাজ করে অনলি লেয়ার সিস্টেমে। তো লেয়ারটা ইম্পর্টেন্ট। লেয়ারটা কি একটা জিনিসের উপর আরেকটা রেখে আমরা কাজ করব। আর এখানে কিন্তু যদি বলেন যে আর্টবোর্ড জিনিসটা কি, আর্টবোর্ড আমরা এক কথায় বলবো হচ্ছে পেজ, মানে আপনার পৃষ্ঠা। ম্যাগাজিনের এক এক করে এক এক পৃষ্ঠা থাকে না, এই সাইডে ওই সাইডে বিভিন্ন দিকে, তো এরকম পৃষ্ঠা হিসাবে চিন্তা করতে পারি। এখানে ব্লিডটা ইম্পর্টেন্ট, কারণ আপনি যখন কোনো কিছু প্রিন্ট করবেন কিছু অংশ রেখে দিতে হবে। আপনি ভালো করে খেয়াল করেন, যদি আপনার আশেপাশে কোনো ব্যানার থাকে, ব্যানারের সাইডে কিন্তু কিছু সাদা জায়গা থাকে, অলওয়েজ কিছু জায়গা থাকে। এই জায়গাটা রাখতে হয় আপনার হচ্ছে নিজের ডিজাইনটাকে যেন ওখান থেকে কেটে না যায়, কারণ ডিজাইন পর্যন্ত তো আপনি দেখতে চান, ডিজাইনের বাইরের অংশটা মানুষ দেখতে চায় না, ঠিক না? তো ব্লিডটা যদি ধরি আমরা, ব্লিডটা হচ্ছে আমার ডিজাইনের ওয়ান কাইন্ড অফ সেফ জোন, যেই অংশ পরে এক্সট্রা অংশ, যে অংশ পরে কেটে ফেলবে তারা ডিজাইন করার পরে, সেটা হচ্ছে ব্লিড। এবং এই ব্লিডটা দরকার হয় এই জায়গাতে। 0.125 ইঞ্চ হচ্ছে খুব কমন একটা ব্লিড, 0.25 এ ব্যবহার করা হয়। সেফ জোন আরেকটা যেখানে আছে, যেটা আমরা কাজ করতে গিয়ে দেখবো, বাট এখানে বলতে হচ্ছে সেফ জোনটা হচ্ছে আমরা যে অংশের বাইরে আমার লেখাটা যাবে না, লেখাটা যাবে না। আর অ্যাডভান্সে যদি আমরা দেখি তাহলে অলওয়েজ এখানে বাই ডিফল্ট আপনার CMYK তো থাকবেই, হাই রেজুলেশন 300 থাকবে। তবে প্রিভিয়াসলি আমরা যখন শিখেছি বা শিখতাম, কমন একটা বলতো যে রেজুলেশন 300-র বেশি, মানে 300, এখানে হাইস্ট 300, এটা ফিক্সড। 300-র বেশি যাওয়া যায় না, এটা একেবারেই রং। একদম রিসেন্টলি একটা রিসার্চ করতে গিয়ে দেখলাম 360 পর্যন্ত আমরা এটা কমার্শিয়ালি ইউজ করতে পারি। কত? 360। এবং ক্লায়েন্ট যদি কখনো খুব বড় মাপের বিলবোর্ড কিছু করে, সে যদি বলে যায় যে 500 রেজুলেশন করতে হবে, তাহলে এটা করা যাবে। বাট কমার্শিয়ালি এটা 360 পর্যন্ত যেতে পারে। আপনাদের মনে আছে আমি প্রথম ক্লাসে যখন রেজুলেশন নিয়ে কথা বলি, তখন দেখিয়েছিলাম একটা প্রেজেন্টেশনে, ঠিক না? তবে মিনিমাম 72 বা 36 PPI। হ্যাঁ, মিনিমাম 36, স্ক্রিনের ক্ষেত্রে 72, মিডিয়াম ধরনের প্রিন্টিং বা কিন্তু হাই রেজুলেশনের ক্ষেত্রে মিনিমাম 300, হাই রেজুলেশনের ক্ষেত্রে মিনিমাম 300, ঠিক আছে? এবং সেটা হচ্ছে প্রিন্টিং এর ক্ষেত্রে, বাট কমার্শিয়ালি প্রিন্টিং এর ক্ষেত্রে সেটা 360 হতে পারে। ওকে, সো যারা জানেন না, এটা তাদের জন্য আই হোপ অনেক হেল্প করবে। তো আর্টবোর্ড আমি প্রথমে একটা নিচ্ছি, জায়গাগুলো ইম্পর্টেন্ট। তো যারা ক্লাসটা মিস করছেন, অ্যাজ ইউজুয়াল দেখবেন। ইলাস্ট্রেটরের ক্লাসটা সত্য করে যেটা, যারা একেবারে নতুন তাদের জন্য শুধু এই ক্লাসটাই যদি 6 মাস করতে পারতেন, তাহলে এ টু জেড আপনাদের কভার করা হতো। তারপর আমরা কোনো কিছু মিস করব না, সবকিছু টাচ করব। প্র্যাকটিসটা বেশি আপনাদের করতে হবে, এই আর কি। তো আগে যারা প্র্যাকটিসে ঘাটতি আছে দেখিয়েছেন, তারা এই জায়গাতে যদি কম প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু চরম মাত্রায় সাফারিং করতে হবে। তাহলে এই যে আসলো যেটা, এটা হচ্ছে আমার আর্টবোর্ড। ওই জিনিসটাকে যদি আমরা ডকুমেন্ট বলি, এবং এখানে দেখছি টাইটেলে কোনো নাম নাই, আমার কোনো নাম দিইনি আমরা। জুম আছে কতটুকু? 45%, 4%। কালার মোড দেওয়া আছে এবং প্রিভিউতে আছে, মানে এটা আপনি এখন দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে। হ্যাঁ, সবকিছু দেওয়া আছে, আর এখানে কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে এখানে একটা অ্যাস্টারিক চিহ্ন আসতো। অ্যাস্টারিক বলতে আমরা স্টার চিহ্ন বলতে বুঝি, যেটা আর কি প্রোগ্রামের ভাষায় ওটা হচ্ছে অ্যাস্টারিক। এগুলো হচ্ছে আমার টুল। ফটোশপে যেরকম ছিল, এখানেও আমরা সেরকম দেখছি টুল।
এই অংশটা কি আমার মেনু বার, এটা টুল বার, আর এই যে মাঝখানের এটা কি অপশন বার। মেনু থেকেই তো অপশন বের হয়ে আসে, ঠিক না? হ্যালো, রেসপন্স করতে হবে এবং করাটা এখন খুব জরুরি। এখানে খুব ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস থাকবে, প্রত্যেকটা জিনিস আপনি ঢুকছে কিনা মাথার মধ্যে এটা কনফার্ম হতে হবে। তাহলে আমরা এখানে যদি কোনো একটা জায়গাতে ক্লিক করি, ক্লিক করার পরে যেমন আমি ওইটাতে ঠিক না, এটাতে ক্লিক করলে দেখেন আমার এই অপশন বারের জায়গাটা ওভারঅল আগে থেকে ফিক্স ছিল, এরকম চেঞ্জ হবে। বা আমি অন্য কিছু যদি ক্লিক করি, আচ্ছা সমস্যা নেই, এই মুহূর্তে শো করছে না। তো আমার এখানে প্রপার্টিজে দেখাচ্ছে, এটা সেটা আমরা এগুলোতে পরে যাব। আচ্ছা, এই যে জিনিসগুলো আসে এখানে, আগের অংশে আমরা এগুলোকে বলছিলাম প্যালেট। কি বলছিলাম? প্যালেট। এখন এগুলো হচ্ছে প্যানেল। প্যানেল, এই প্যানেলে হচ্ছে আপনার টুলস। সিরিয়ালে যদি বলি এটা মেনু, মেনু থেকে যে অংশটা মেনু, এটা টুলবার। টুলে ক্লিক করলে আপনার অপশন বার গুলো বেরিয়ে আসে, মানে ওই টুলটা কত ওয়েতে কাজ করতে পারে সেটা। আর প্যানেলটা হচ্ছে এই টুলস এর ডিটেলস, যে আপনি এখানে ডিটেলসটা পাবেন। তার মধ্যে প্রপার্টিজ জিনিসটা আলাদা। প্রপার্টিজ হচ্ছে যখন যে টুলে কাজ করছেন সেটা এ টু জেড ওই জায়গাতে পাবেন, আলাদা করে আপনাকে এখানে এখানে ওখানে যেতে হবে না। প্রপার্টিজ হচ্ছে সেই, মানে সেই সুবিধাটা করে দিয়েছে। বাট আমরা যদি ওভারঅল এখানে দেখি যে এই যে স্টকের ব্যাপারটা দেখি, তাহলে স্টকের যে ডিটেলসটা আছে সেটা আবার এখানে এই প্যানেলের মধ্যে আছে। আমি এটাকে ক্লিক করি, এই যে মনে করেন যে এই যে স্টক, আমরা শুধু স্টকে এটাকে একটু বড় করি, কারণ আলাদা করে এখানে নিয়ে আসলে আমরা বুঝবো। এর মধ্যে আছে, তো এর মধ্যে আছে কি করে বুঝবো? এই জায়গাতে ক্লিক করলে শো অপশন ক্লিক করেন, আপনাকে হোল জিনিসটা দেখাবে। তাহলে এটা হচ্ছে প্যানেল। অ্যাজ ইউজুয়াল খুব পরিচিত আমাদের এই জিনিসগুলা, যেহেতু ওই হুবহু একটু ডিফারেন্ট। এখানে এই এই জায়গাটা একটু আলাদা, আর বাদ বাকি সবই কিন্তু ফটোশপের সাথে মিল আছে। এখানে অল্প স্বল্প কিছু এক্সট্রা জিনিস আছে, সেগুলো আমরা দেখবো ধীরে সুস্থে। ওকে, তো যেটা বলছিলাম, আমরা একটা আর্টবোর্ড নিলাম, বাট এখন যদি অনেকগুলো আর্টবোর্ড নিতে চাই সেটাও কিভাবে নিব দেখি। আমি এখান থেকে নিউতে গেলে কি বলে, সেও বলে কন্ট্রোল এন প্রেস করলে নিউ আসবে। এখন A4 থাকেন, কারণ বেশিরভাগ প্রিন্টিং গুলো A4 হয়। তো এই জায়গাতে এখন আমি একটা নাম দিব। ধরেন আপনি কি ডিজাইন করতে যাচ্ছেন, সাপোজ ম্যাগাজিন। তাহলে এখন নাম দিতে পাচ্ছি আমরা, এবং শো করে না কেন? আপনার নামের পাশে সেভের একটা অপশন থাকবে, সমস্যা নেই। প্রিসেটের এই জায়গাতে ডাউনলোডের মতো একটা অপশন, এবং এখানে আর্টবোর্ড কতগুলা নিতে চাচ্ছেন, 5-6টা নিলাম আমরা আপাতত দেখা করার জন্য। ইঞ্চে আছে, ইঞ্চে থাকলো। বিষয়টা কি, আপনার ইঞ্চ যা থাকবে ইউনিট, এখানে যদি আমরা অন্য ইউনিটেও এটাকে কনভার্ট করি তাহলে এটা অটোমেটিকলি কনভার্ট হয়ে যাবে। পিক্সেলের ব্যবহার খুবই কম এই জায়গাতে, খুবই কম। তবু মাঝে মাঝে শুধু সাইজের জন্য লাগে, কিছু সাইজ আপনার মুখস্থ হয়ে যায়। তারপরে হচ্ছে ব্লিড জিনিসটা কি আমরা একটু দেখি, যে ব্লিড করলে কি হবে, এবং আমরা এখানে ক্রিয়েট দিয়ে দিই। সেভ নাই, কারণ এখানে যদি কোনো একটা অংশ আপনি সেভ করে রেখে দেন এই জায়গাতে এটা পাওয়া যাবে। কোথায় হচ্ছে আমি, আচ্ছা এখানে অপশনটা আমার এখানে শো করছে না, আপনাদের করলে করতে পারে, পুরোনোগুলোতে অবশ্যই করবে। পাশে একটা বাটন, ওখানে ক্লিক করলেই হবে। আর এটা মোবাইলের বিভিন্ন ধরনের যে সাইজ আছে কমন, সেগুলো এখানে দেখতে পাবেন। মোবাইল, তারপরে মোবাইলের স্ক্রিন সাইজ আর কি, মোবাইল সাইজ বলতে। তারপরে এখানে হচ্ছে ওয়েবের, আইফোন থেকে শুরু করে বিভিন্ন, যেমন ওয়েবের কমন সাইজ হচ্ছে এই দুইটা। তারপরে এটাও ব্যবহার করা হয়, এটাও। তারপরে এখানে ম্যাকবুকের সাইজ আছে। প্রিন্টের ক্ষেত্রে কোন ধরনের সাইজগুলো ব্যবহার করা হয় সবচেয়ে বেশি, এমনই না যেগুলোই ফিক্সড, কারণ A1 থেকে শুরু করে A10 পর্যন্ত যেরকম আছে তেমনি B থেকেও একই আছে। পেপারের ব্যাপারটা কি, আপনারা একটু গুগলে সার্চ দিলে বুঝতে পারবেন যে পেপার স্ট্যান্ডার্ড সাইজ, তাহলে আপনি অনেকগুলো পাবেন। লেটার সাইজ, লেটার হচ্ছে কমন লেটারের জন্য, বাট A4টা হচ্ছে প্রিন্টিং এর জন্য খুবই কমন, বিশেষ করে আমাদের উপমহাদেশে। আর A5টা আমেরিকা বা এই সাইডে বেশি ব্যবহার করা হয়। এটা হচ্ছে আপনার ভিডিও বা ফিল্ম মেকিং সাইজ।
এটা কি এখানে কি কাজে লাগে স্যার? এখানে তো ফিল্ম, এটা তো ভিডিও এডিটিং সফটওয়্যার না। হ্যাঁ, কিন্তু আপনার অনেক আর্টবোর্ড বা অনেক ভেক্টর জিনিসগুলো নিয়ে যেতে হয়, যেমন 4K হচ্ছে মানে কি 4000 রেজুলেশনের যে জায়গাটা, নর্মাল রেজুলেশন এইচডি কত 720 না 720, তো এইচডি বলতে যেটা বুঝি আমরা, তার উপরে হচ্ছে 1080, তার উপরে হচ্ছে 1220। আসলে আপনার কোন জিনিসটা কোন সাইজ এটা বলতে বোঝায়। যেমন এখানে আপনাকে যদি কখনো বলেন এইচডি, এইচডি 1920 মানে আসলে 1920/1080, এইচডি এইচডি 1280 মানে 1220। আচ্ছা, এবং ওই 720 মানে ওইটা তাই, 720/640 ওটা হচ্ছে এইচডি মিনিমাম। তো আমরা ইউটিউবে গেলে সাইজগুলো দেখতে পাই বা পাবো। তো এখন আমরা আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন এটাও একটু দেখি। এবং এখানে কি পোস্টকার্ডের সাইজ মিনিমাম, পোস্টারের সাইজ আছে, হ্যাঁ, এবং এগুলো যে করতে হবে এমন কোনো কথা নেই, আপনি আপনার নিজের মতো সাইজ নিয়েও করতে পারেন, বাট এই সাইজগুলো স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ওয়াইড। আমরা রিসেন্টলি যাচ্ছি, রিসেন্টলি আমি এটা ব্যবহার করেছিলাম কিছুক্ষণ আগে, আমার এখানে দেখাচ্ছে, এবং যে জিনিসগুলো আমার রিসেন্টলি নেওয়া সেগুলো দেওয়া হচ্ছে, এবং আমি ক্রিয়েট দিলাম। ক্রিয়েট দেওয়ার পরে কথা হচ্ছে আমরা অনেক কিছু এই জায়গাতে এখন বোঝার দরকার নেই। আচ্ছা, আমার কি আউটপুট আমি চেঞ্জ করে ফেলছিলাম? আচ্ছা, তাহলে সরি, আবার একটু দেখাচ্ছি। এটা এখান থেকে চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই, বাট যেহেতু আমি ওই জিনিসগুলো আমরা এখন শিখিনি, আমি ওখান থেকে দেখবো না, আর ওই জায়গা থেকেই দেখবো। এই যে আউটপুট একটা হয়ে গেছে, আমি তাহলে এই জায়গা থেকে 4 5টা 6টা যাই হোক নিচ্ছি, ব্লিডটাও একটু নিচ্ছি দেখার স্বার্থে। আর নাম, হ্যাঁ নাম দেন, কারণ নাম না দিলে আসলে নতুন যারা বুঝবেন না যে কিভাবে নামটা দিতে হয়। আগেরটা যেহেতু ম্যাগাজিন দিয়েছিলেন, এখন এটা দিয়েন নিউজলেটার দেন। এবং ক্রিয়েট করি। এখন কয়টা? 6টা আছে, কিন্তু সবকিছু ঠিক আছে, ক্লিক করলাম। তাহলে এখন আমি দেখতে পাচ্ছি আমার এখানে 6টা এসছে, এবং আমার ওই পাশে প্রত্যেকটা আর্টবোর্ডের পাশে যে এক্সট্রা জায়গা না দেখতে পাচ্ছেন লাল বর্ডার দিয়ে, ওইগুলো হচ্ছে ব্লেড। না দেখতে পারলাম না, যে কোনো একটাতে ক্লিক করি, করে কন্ট্রোল ও দিই। এই যে আর্টবোর্ডের পাশের যে জায়গাটুকু, এইটুকু হচ্ছে আমার ব্লেড। আপনি যখন ডিজাইন করবেন ফুল অংশটা, মানে ফুল অংশটা ডিজাইন করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার এই অংশটা কেটে যাবে, ডিজাইনের এই অংশটা কেটে যাবে। হ্যাঁ, কিন্তু আপনি এই পর্যন্ত ডিজাইন করতে পারবেন। সাপোজ ধরেন আপনি চাচ্ছেন যে এটা কেন বলছি, কাজগুলো বারবার বলছি, ইলাস্ট্রেটরে আমরা যে কথাগুলো বলবো, খরচ করব, সবই ইম্পর্টেন্ট, রিপিটেশনের সুযোগটা খুব একটা পাওয়া যাবে না। এখন আমি এখানে হোয়াইট কালার যেহেতু ছিল, হোয়াইট নিলে বোঝা যাবে না, হোল অংশটার উপরেই আমি এঁকেছি না শেপ, ফুল অংশটার উপরে আমার শেপ। আপনি এভাবে ডিজাইন করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু লেখাটা আপনার নির্দিষ্ট এরিয়ার বাইরে যাবে না, ডিজাইনটা, কারণ ডিজাইন আপনার একটু কাটা গেলে সমস্যা নেই। কতটুকু অংশ কেটে যাবে আপনার? এই অংশটুকু, হ্যাঁ 0.125, এই অংশটুকু কেটে যাবে। এই ডিজাইনটা আপনার এই পর্যন্ত থাকবে, সো সেটা মাথায় রেখে কাজ করবেন। কন্ট্রোল 0 দিলাম, এবং আমরা যদি এখানে একটু জুম আউট করি তাহলে দেখতেই পাচ্ছি যে এখানে আমার 6টা পেজ কিন্তু আছে, এবং প্রত্যেকটাতে ক্লিক করলে প্রত্যেকটার আলাদা আলাদা নাম দিতে পারবেন। এটা হচ্ছে আর্টবোর্ড, যে কোনো মুহূর্তে আর্টবোর্ড চেঞ্জ করা যায়, এবং এটা দেখেন আর্টবোর্ড 1 2 3 4 5 3, দেখছেন? তো আমি চাইলে এটার নাম চেঞ্জ করে দিতে পারবো, এটার নাম আপনি দিয়ে দিতে পারবেন হচ্ছে পেজ 1, তারপর এটাতে ক্লিক করলে এটার নাম দিতে পারবেন পেজ 2, এবং এটার নাম দিয়ে দিতে পারবেন পেজ 3। যদিও পেজ নিয়ে কাজ করার মূল উদ্দেশ্য এই জায়গাতে না, পেজ নিয়ে কাজ করার জন্য এটা অনেকেই জানে না, বাট
ওভারঅল অনেক আগে থেকে সবাই ইলাস্ট্রেটরে কাজ, একটা ব্যাপার কি আপনি একটা জিনিসে কাজ করতে করতে অনেক এক্সপার্ট হইতে পারেন, বাট আপনার নলেজটা যদি অনেক দিকে থাকে আলাদা ব্যাপার। হ্যাঁ, যেমন শেখা থেকে আমাদের হয়তো প্র্যাকটিসটা ওই পরিমাণ কম, কিন্তু এমন অনেক আছে আমাদের স্টুডেন্টরা অনেক বেশি প্র্যাকটিস করে অনেক ভালো করে। এটা কেন বলছি, কিছু জিনিস হচ্ছে জানা, যেমন অনেকগুলো পেজ নিয়ে কাজ যারা করে, অনেক ইলাস্ট্রেটরে কাজ করে ফেলে, করে ম্যাগাজিন, আমি এমন দিয়েছি 150 পৃষ্ঠার ম্যাগাজিন নীলক্ষেতে ঢাকাতে, তারা ইলাস্ট্রেটরে দিব্যি করে যাচ্ছে, বাট দরকার হয় না। আপনার পেজ রিলেটেড জিনিসগুলো কাজ করার জন্য ইনডিজাইন সফটওয়্যার বেস্ট, বেস্ট মানে বেস্ট, এবং এটার চাহিদা আমেরিকাতে অনেক বেশি, আমাদের উপমহাদেশে অনেক বেশি বাড়ছে। না জানার কারণে অনেকে ইলাস্ট্রেটরে করে, ইলাস্ট্রেটর হ্যাং করে, ঝামেলা করে, এটা সেটা। এটা আসলে আপনি মোটামুটি 1 2 5 10 পেজ পর্যন্ত করেন, এর ওভার কোনো কিছু দরকার হলে আপনি ইনডিজাইন ব্যবহার করতে হবেন। এর আগে ছিল মিউজ, মিউজটা খুব বেশি হেল্পফুল ছিল, বাট মিউজটা মানে ওই পরিমাণ ইনডিজাইনের চাপে মিউজ আর টিকতে পারেনি, একই কোম্পানির, টিকতে পারেনি। এই জিনিসগুলো বললাম মাথায় রেখেন, ম্যাগাজিন বা অনেক পিকচার রিলেটেড জিনিসগুলো ইনডিজাইন, এবং ইনডিজাইন ভেক্টর সফটওয়্যার এবং খুবই ইজি, মানে আপনি চাইলে কেউ 5 দিনে শিখে ফেলতে পারবেন, 5 7 দিনে শিখে ফেলতে পারবেন, কিন্তু খুব বেশি ইফেক্টিভ। ওকে, তো এটা হচ্ছে আমরা এখন দেখলাম ওভারঅল আমরা এইভাবে আউটডোর গুলো কাজ করি, এবং এখানে লেয়ার আছে। লেয়ার জিনিস থেকে আমরা যখন কোনো কাজ করি একটা লেয়ারের মধ্যে সব জিনিসগুলো নিচে ঢুকে যায়, যেমন এটা নিজে একটা লেয়ার, প্রত্যেকটা আর্টবোর্ড একটা নিজে একটা লেয়ার। তো ওই লেয়ারের কাজ আমাদের এই জায়গাতে কম থাকবে আগের সফটওয়্যারের তুলনায়, তারপর আছে বাট কাজে লাগে। আমরা সবই ধীরে সুস্থে দেখবো পরে। আমি এটা হচ্ছে এই জায়গা থেকে ডিলিট করে দিলাম, কেটে দিলাম আর কি, কন্ট্রোল কিউ দিলে এটা কোয়েট হয়ে যাবে। ওকে, এখন আমরা এই খাতে আছি। এটার সুবিধা হচ্ছে আপনি ইনস্ট্যান্টলি আপনার এই সাইজটা চেঞ্জ করে ফেলতে পারেন ইনস্ট্যান্টলি। হ্যাঁ, কিছুক্ষণ আগে যেটা আসলো এটা হচ্ছে আর্টবোর্ড টুল, যে ইনস্ট্যান্টলি আমি যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের শেপ দিয়ে ফেলতে পারি এটা। তার মানে আপনার এখানে ফিক্সড বলে কোনো কথা নেই, ফটোশপে যেমন ফিক্সড আছে ব্যাপারটা, একটা জিনিস তৈরি করবেন আপনার আর্টবোর্ড কি ফিক্স লাগবে, আলটিমেটলি ওইটাই তো আপনার প্রিন্ট হবে, ঠিক না? আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে থাক, এরকমই থাক, অথবা যদি প্রিভিয়াস অবস্থায় রেখে দিতে চান থাক। ওকে, তো এখানে আমরা আজকে কিছু টুল দেখবো, অল্প স্বল্প, বাট কিছু টুলের কাজ আগে আমি ওভারঅল আপনাদেরকে বলে দিব অ্যাজ ইউজুয়াল। নেক্সট দিন আমি আপনাদেরকে টুলগুলো শর্টকাট ধরবো, ক্লাসের পরে কে কতটুকু সময় দেবেন কি করবেন এটা আমার কনসার্ন না, আমার কনসার্নটা হচ্ছে এই টুলগুলো সব নাম আপনাদের মুখস্থ থাকবে, কালকে আর প্রত্যেকটা টুলের শর্টকাট বলতে পারবেন। যেমন এটা হচ্ছে সিলেকশন টুল, সিলেকশনের শর্টকাট হচ্ছে ভি। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল এ, আপনি কোথা থেকে যদি এ প্রেস করেন কিবোর্ড থেকে অটোমেটিকলি সে ওখানে চলে যাবে, কারণ ভি প্রেস করলে আপনার প্রথমটাতে চলে যাবে। ওকে, এবং আমরা যদি মাউসের ডান দিকে ক্লিক করি তাহলে দেখব যে অপশন যদি থাকে সেগুলো কিন্তু বের হয়ে আসবে ডান দিকে, অথবা আরেকটা বিষয় অল্টার প্রেস করে যদি আপনি প্রেস করেন, অল্টার প্রেস করে, তাহলেও কিন্তু আপনি একটার পর এক চেঞ্জ হবে। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আপনি কিবোর্ড থেকেই করতে যাচ্ছেন, হাতে কিছু করবেন না, তাহলে কি লাইন টুলটা হচ্ছে আপনার স্ল্যাশ, তো আমরা এটা তো শর্টকাট নিয়ে ঝামেলা, যেমন আমরা এখানে এই যে এখানে শেপ টুল, এটা হচ্ছে শেপ টুলটা এম, আপনি কিবোর্ড থেকে প্রথমে এম প্রেস করেন, করে শিফট এম প্রেস করে ক্লিক এম প্রেস করেন, করে এখানে কনস্ট্যান্টলি, আচ্ছা সরি আমি অন্য জায়গায় চলে গেছি, অল্টার এম প্রেস করলে কিবোর্ড থেকে এটা চেঞ্জ করা যাবে। আর একটা ওয়ে থাকে যে আমি নিচের টুলগুলাতে কিভাবে আসবো, সেটা হচ্ছে শিফট প্রেস করলে এটা একের পর এক চলে আসে। যেমন আমি প্রথমে শিফট এম, মনে হয় আরেকটা শর্টকাট আছে এই জন্য একবারে ওখানে চলে যাচ্ছে, তো আমরা শুধু এম প্রেস করবো। আচ্ছা, এটা ফটোশপের ক্ষেত্রে কাজ করে ভালো, এটা পরে দেখাবো, কারণ শিফট এম আরেকটা যেহেতু আছে এই জন্য। আর কিটা সেট করা যায় নিজের মতো, এটা হচ্ছে আমরা চাইলে শর্টকাট
নিজেদের মতো সেট করে নিতে পারি। আমাদের এখানেও সে একই এডিটের মধ্যে সেই প্রিফারেন্স আছে, সেখানে গিয়ে জেনারেল, আপনার ওভারঅল, যেমন আপনি যদি ইউজ লেগাসি ব্যবহার করতে চান, ওই যে সামনে যেটা আসে, মানে ফটোশপে যেভাবে করেছি অনেক কিছু এই জায়গাতে মিল আছে। তারপরে হচ্ছে পারফরমেন্স, ফাইল হ্যান্ডেলিং, এই জায়গাগুলোতে প্রথম অবস্থায় এটা কিন্তু আপনার খুবই খুবই মানে স্লো, একটা স্লো না, খুবই ফাস্ট একটা সফটওয়্যার থাকবে। ওপেন করবেন, সাথে করে ওপেন হয়ে যাবে, কোনো প্রবলেম নেই। যত বেশি কাজ করা শুরু করবেন তখন এটা আপনার স্লো হওয়া শুরু হয়। ইউনিট বাই ডিফল্ট ইঞ্চ দেওয়া আছে স্টক পয়েন্টে, এই ইঞ্চটাকে চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। তো ইঞ্চ লাগে থাক, ওখানে আছে। তো আমরা সিলেকশন টুল শিখবো, শেখার আগে আমাদের শেপ টুল দিয়ে একটু দেখাতে হবে। কিন্তু যেটা বলছিলাম, প্রত্যেকটা জিনিস, যেমন এখানে ম্যাজিক ওয়ান টুল আছে, ওয়াই, ল্যাসো টুল, কিউ, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, ল্যাসো টুলের কাজ আপনারা জানেন কি করে। ল্যাসো টুল সিলেক্ট করে ম্যাজিক ওয়ান টুল সিলেক্ট করে। পেন টুলও তো জানেন নাকি, পেন টুল পি। তারপর এখানে কার্ভেচার টুল, এটা নতুন। এখানে শিফট, আপনার টিল্ট, মুখস্থ করবেন এগুলা, হ্যাঁ, শিফট টিল্ট, ওটাকে আমরা টিল্ট বলি। তারপর টেক্সট টুল সব জায়গায় টি, লাইন টুলটার শর্টকাট নাই, বাট এটা নিতে হবে, এটা এম। তারপর ব্রাশ টুলও এখানেও বি। শেপার টুল শিফট এন। তারপরে হচ্ছে ইরেজার টুল, আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, বলছি ইরেজার টুল, আপনি ইরেজ করতে পারবেন কোনো কিছু, হ্যাঁ, শুধু ই না, শিফট ই, কারণ ইতে অন্য কিছু আছে। রোটেট আর, এখানে হচ্ছে স্কেল টুল এস, এর মধ্যে আরো কিছু টুল আছে। তারপর এটা এখানে দুইটা টুল শর্টকাট পাবেন, শিফট ডাব্লিউ, শিফট আর, উইথ। তারপরে এটা ট্রান্সফর্ম টুল, ফ্রি ট্রান্সফর্ম, শুধু ই, এই জন্য ইরেজার টুল শিফট ই। শিফট এম হচ্ছে এই জায়গাতে শেপ বিল্ডার টুল, পার্সপেক্টিভ টুল শিফট পি, এভাবে মনে রাখবেন, পি মানে পেন টুল আর শিফট পি হচ্ছে পার্সপেক্টিভ টুল। এটা হচ্ছে আমাদের মেশ টুল ইউ, গ্রেডিয়েন্ট অলওয়েজ জি, গ্রেডিয়েন্ট জি, যেটা গ্রেডিয়েন্ট। তারপর আই ড্রপারের আই, ব্লেন্ড ডাব্লিউ, আর শিফট ব্লেন্ড কি, শিফট ডাব্লিউ এটা। তারপরে সিম্বল স্পেয়ার, শিফট এস, কলাম যে, এটা লাগে না খুব একটা, আর্টবোর্ড শিফট ও। আচ্ছা, শিফট ও, কন্ট্রোল ও দিলে আপনার ফাইল ওপেন হয়, শিফট ও দিলে আর্টবোর্ডে কাজ করে। স্লাইস, শিফট কে, হ্যান্ড টুল অলওয়েজ এইচ, জুম টুল তো জেড। আর এখানে আপনার জুমের যে সিস্টেমগুলো আগে ছিল সবই কাজ করবে এই জায়গাতে। এইটা হচ্ছে আপনার ফিল, এটা জানতে হবে, এটা ফিল, আর এটা নিচেটা কি, স্টক। এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কিছু নাই, উপরেরটা হচ্ছে মাঝখানে যেটা ফিল করবেন সেটা ফিল, সাইডে যেটা সেটা স্টক। এটা বাই ডিফল্ট যেটা থাকে ব্ল্যাক এন্ড হোয়াইট, এটা দিয়ে আপনি উপর নিচে চেঞ্জ করতে পারবেন জিনিসটাকে। এখানে যে কালারই থাকুক, যেমন আমি এটা কালার যদি চেঞ্জ করেন কোনোভাবে, যদি এখানে কোনো কিছু আমরা নিই নাই লাল, বাট আপনি যত কাজই করেন আপনি ব্ল্যাক হোয়াইটে আবার ব্যাক আসতে যাচ্ছেন, তাহলে জাস্ট এটাতে ক্লিক করবেন বা শুধু ডি প্রেস করলেই হবে, তাহলে সে ব্ল্যাক হোয়াইট হয়ে যাবে। আর এটা হচ্ছে মুড, কোন মুডে আছে, সে কি নর্মাল কালার মুডে, গ্রেডিয়েন্টে, না অন্য কোনো ইফেক্টে আছে, এটা আমরা পরে দেখবো। এটা আরেকটা মুড, মেইনলি মুড ঠিক বলবো না, এটাকে আমরা ওয়ান কাইন্ড অফ মুড, বাট এটাও আসলে এটা চেঞ্জিং, স্ক্রিন চেঞ্জিং মুড, আর এটা হচ্ছে নর্মালি আপনার শেপের যে কাজটা করবে সেই মুড। এবং কোনো কিছু যদি আপনার এখানে ধাপসে নাই, তাহলে এখানে ক্লিক করলে মিসিং টুলগুলো দেখাবে, যেগুলো এখানে আছে বাট এখানে অ্যাড হয়নি, সেগুলো আপনি অ্যাড করতে পারবেন। আমার এখানে সবই অ্যাড করা আছে, সো সমস্যা নেই। আচ্ছা, সেকেন্ড বিষয় হচ্ছে টুল রিলেটেড কোনো প্রবলেম হলেই সেম কাজ এই জায়গাতে কি করবেন আপনারা, মনে আছে না, ওয়ার্ক স্পেসে যাবেন। আচ্ছা, এখানে আমরা এই যে এখানে ক্লিক করলে আমরা এখানে নিউ ওয়ার্কস্পেস তৈরি করতে পারবো। তাহলে ওয়ার্কস্পেস তৈরি মানে কি, আপনার এখানে যে প্যানেলগুলো যেভাবে আছে ওইভাবেই থাকবে। আর যদি প্রবলেম হয় তাহলে আপনার এখান থেকে লেআউটটা করে দিন। যাদের নতুন সফটওয়্যারে আনার পরে দেখবেন এইগুলো দেখতে পাবেন না, এই অপশনগুলো দেখা যায় না, তখন লেআউট করে দিবেন, তাহলে সমস্যাগুলো চলে যাবে। আর তারপরে প্রবলেম করলে জাস্ট রিসেট করে দিবেন। ক্লিয়ার?
তাহলে এটা আমরা দেখব। এটা দেখার আগে আমরা এইটা একটু দেখি। আজকে দুইটা টুলের কাজ শেষ করব এবং খুব দ্রুতই আমরা টুলগুলো ওভার মানে পাস করতে হবে, বিকজ টুলগুলো শেষ করা ছাড়া সমস্যা, কাজগুলো টাফ হয়ে যাবে। তো এখানে নর্মালি আমরা যেভাবে জুমে জানি যে প্রেস করলে আপনার এই যে জুম হয়, তারপরে হচ্ছে অল্টার প্রেস করলে সেটা আবার জুম আউট হয়, তারপরে ওই যে কন্ট্রোল প্লাস দিলে জুম হয়, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হয়। আবার কিন্তু এখানে একটা বিষয় কি, কন্ট্রোল দিয়ে আপনি এটাকে ডানে বামে স্ক্রল করে সরাইতে পারবেন, আর অল্টার প্রেস করলে এটাকে বড় ছোট করা যাবে খুব স্মুথলি। কন্ট্রোল 0 দিলে সেই একই মাঝখানে চলে আসবে। আমাদের এখানে শেপ আছে কতগুলা, রেক্টেঙ্গেল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপ্টিক্যাল, পলিগন। আপনারা এগুলোর সাথে পরিচিত, এগুলো ওখানেও ছিল না? হ্যালো, হ্যাঁ একটু জোরে বললেন। ফটোশপের ওই জায়গাতেও ছিল, শুধু এখানে স্টার, স্পেয়ার, ফ্লার এগুলা ছিল না। ওখানে একটা লাইন টুলটা ছিল, এখানে লাইন টুলটা আলাদা, কারণ এখানে শেপের আপনার অনেক কাজ, শেপের অনেক কাজ থাকবে ইলাস্ট্রেটরে। সো আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটাই শুরুতে আমি নিচ্ছি। রেক্টেঙ্গেল টুল জিনিসটা কি, এই যে এরকম ভাবে এটাকে আপনি ধরেন এরকম টানছেন, কারণ এটা তো সব দিক থেকে সমান হয়নি, হয়েছে? এটা হচ্ছে না রেক্টেঙ্গেল, এটা তো রেক্টেঙ্গেল না, এটা রেক্টেঙ্গেল ওয়ান কাইন্ড অফ, বাট এটা ভার্টিক্যালি দিক দিয়ে দেখি। বাট আমি যদি স্কোয়ার বানাতে চাই, ধরেন আপনি স্কোয়ার বানাতে চাবেন, আপনার হাত অত ভালো না, এটা বুঝলাম স্কোয়ার, বাট এখানে 19-20 তো থাকতেই পারে না? হ্যাঁ, এখানে আবার ডিলিট করাটা খুব সোজা, আমি কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলে চলে যাবে। এটা যেটা করবেন আপনারা, শিফট প্রেস করলে আপনার ওই জিনিসটা স্কোয়ার হবে। কিন্তু আমি যখন শিফট প্রেস করছি, হ্যাঁ শিফট প্রেস করছি, তখন এক কর্নার থেকে আসছে এটা, বাট আপনি চাচ্ছেন মাঝখান থেকে সব দিকে সমানভাবে যাবে, তাহলে আপনি শিফট প্রেস করেন আগের মতোই, তাহলে মাঝখান থেকে সে একদম সমানভাবে বড় ছোট হবে। ক্লিয়ার? হুম, শিফট প্রেস করলে সবকিছুই একদম সমানভাবে থাকবে, আর অল্টার শিফট করলে সমানভাবে প্রপোর্শনটা মানে বড় হবে বা ছোট হবে। যেটা সিলেক্ট থাকবে সেটা যদি ডিলিট করে দেন সেটা ডিলিট হয়ে যাবে, এবং কোনো কিছু সিলেক্ট যদি করতে হয়, এই যে সিলেকশন টুল, আমি এটা নিয়ে জাস্ট তার উপরে ছেড়ে দিলে সেটা সিলেক্ট হবে। ক্লিয়ার? এখন এটা তো সিলেক্ট নাই, সিলেক্ট না হলে তো কাজ করা যাবে না। আপনি চাচ্ছেন একটা কালার দিবেন, তো বলেন তো আমরা একটা কালার দিলে দেখি এটা কালার হয় কিনা। কালার হয়েছে? হয়নি, কারণ কি? সিলেক্ট নাই। তো সিলেক্ট করতে হলে কি হতে হবে, প্রথমে তো আমার সিলেক্ট টুলে ক্লিক করা থাকতে হবে। সিলেক্ট করতে হলে প্রথমত আমার সিলেক্ট টুলে ক্লিক করা থাকতে হবে, তারপরে আমার এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট কিভাবে, টেনে ধরে ছেড়ে দিব, বা যে ক্লিক করলে হয়ে যাবে। এখন আমার এই কালারটা দেখাচ্ছে যে ফিল কালার আছে হোয়াইট এবং স্ট্রোক আছে কি ব্ল্যাক। এখন আপনি এটাকে ডাবল ক্লিক করেন এই যে ফিলের উপরে, অথবা এখান থেকে নেওয়া যাবে। যখনই আমি এটা দিয়ে দিব অটোমেটিকলি এটা হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখন আপনি চাচ্ছেন এই যে স্ট্রোকটাতে ক্লিক করলে স্ট্রোকটা উপরে চলে আসবে, দেখেন উপরে আসছে না এটার, তার মানে আপনি এখন স্টককে বলে দিলেন আপনি স্টক নিয়ে কাজ করছেন। স্টকটা এখন ফিলের উপরে না? আচ্ছা, স্টক কিন্তু এখানেও আছে, মানে এও দেখাচ্ছে যে এখানে আপনার স্টকটা হচ্ছে ব্ল্যাক। স্টকের সাইজ এটা কত আছে, স্টকের সাইজ কত আছে? 1। তাহলে আপনি এখান থেকে একটু উপরে দিলে এটা বাড়বে, অথবা এইটাতে যদি ক্লিক করেন আপনি এখান থেকে বাড়াইতে পারবেন ওই টেক্সট টুলের মতো করে। তাহলে স্টক আমরা একটু বেশি দিব, একটু দেখার জন্য। যখনই আমরা এটা দিব তখন এটা হয়ে যাওয়ার কথা, কিন্তু হয়নি। কেন হয়নি? সিলেক্ট নাই, কমন প্রবলেম, এটা মাথায় রাখেন সবাই, যে যখনই আবার এই যে ওয়ানে চলে গেছে, এখন যখন সিলেক্ট আছে তখন দেন, তখন হয়েছে। মানে খুব ভালোভাবে হচ্ছে। আরেকটু দিই আমরা, তো এইটা আমার স্টক আর এটা হচ্ছে আমার ফিল। এবং আমরা জানি স্টক মিডলে বা আউটসাইড বা ইনসাইডে কিভাবে নিয়েও যাওয়া যায়। এই যে স্টক গুলো আছে, আমরা স্টকের ডিটেলসটা দেখবো, বাট এই যে এখন রেখাটা শো করছে একদম মাঝখানে না,
এটা আমরা চেঞ্জ করতে পারি চাইলে, এটা সুন্দর করে, যেমন হচ্ছে আমরা এই জায়গাতে যদি ক্লিক করি তাহলে এই জায়গাটা দেখেন চেঞ্জ হবে, স্ট্রোকটা এখন চলে যাচ্ছে ইনসাইডে। এটা যদি করি স্ট্রোকটা এখন আউটসাইডে, বাই ডিফল্ট মিডলে থাকে, থাক। তারপরে শুধু এটা না, এখন জয়েন করে বা কি করবে, 2:10 শুরু করছি ক্লাস, 3:20। আচ্ছা যাই হোক, এগুলা মানে ক্লাস চলাকালীন সময়ে পেন্ডিং থাকবে। দেখেন তো, আচ্ছা আপনাকে বলে আপনি খুব মনোযোগ সহকারে ক্লাস দেখছেন, সময় নেই, দেখেন। আচ্ছা যাই হোক, এই যে ডিস্টার্ব করলেন। তো আমরা মাঝখানে ছিলাম স্ট্রোকের, এখন আমরা এই শেপগুলো এইগুলা রাউন্ড করতে পারি চাইলে, হ্যাঁ, যে এই যে বুঝছে না। প্রথমটা আমার মিটার, মিটার মিন্স নর্মাল স্কোয়ার যেরকম দেখি, তারপরে তো আমার রাউন্ডেড, এবং তারপরেটা হচ্ছে আমার বেভেল। বেভেল মিন্স ওয়ান কাইন্ড অফ স্কোয়ার রিলেটেড শেপ। তো আমরা নর্মালি থাক, এগুলা পরে দেখবো আমরা ডিটেলস। এটা আমার ফিল, এটা আমার স্টক। ফিল স্টক কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমি দেখলাম, এবং কয়েকটা বিষয় এই জায়গাতে মাথায় রাখতে হবে। আমরা মেইনলি আসলে সিলেকশন টুলের কাজ করছি, বা সিলেকশন টুল করতে হলে আমার যেহেতু শেপ টুল লাগবে, তাই আমরা শেপ টুলের জায়গাটা দেখছি। আপনার বাই ডিফল্ট যেরকম আছে, সরি, এটা আমার ব্ল্যাক ছিল, বাট আমি কালারটা চেঞ্জ করতে চাই, আমি এখান থেকে করতে পারবো। যে কোনো একটা কালার ক্লিক করলে যদি এটা সিলেক্ট থাকে, অথবা এখানে ডাবল ক্লিক করলে, তাহলে এখানে ধরেন ব্লু, বা আমি যেটা লাল সবুজের বাংলাদেশ, হচ্ছে না। এবং এটা সিলেক্ট করে আমরা কিন্তু এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবো, দেখেন, খেয়াল করছেন। ওকে, এই যে লাল সবুজ বাংলাদেশ পতাকার যে এটা। তো আমরা এখন যদি আমার শেপে আবার যাই, এম প্রেস করলে আমি শেপে চলে যাব, এবং এই যে ইলিট নিই একইভাবে। আমি যদি নর্মালি করি, এটা আমার সুন্দরভাবে গোল হচ্ছে, হচ্ছে না কিন্তু। যারা নতুন তাদের হাত আরো বাজে হবে, আমার তো এই যে করলেই হয়ে যাচ্ছে। বাট আমরা চাচ্ছি এটা কি সমানভাবে সার্কেল হবে, তাহলে শিফট প্রেস করে ধরবো, আমার হচ্ছে সমানভাবে। আর সমানভাবে বড় ছোট করতে চাইলে সেন্টার থেকে, যদি মাঝখান থেকে করতে চাই তাহলে অল্টার। এই যে একইভাবে আমার এই জায়গাটা হলো, দেখেন যেটা ছিল সেটা আমার আসলো। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন, এখান থেকে রেডের পরিবর্তে অন্য কিছু দিয়ে দেন, এটা আপনি পিঙ্ক কালার বা কিছু একটা দিয়ে দেন। ওকে, আর এই দুইটার মধ্যে যেটা আপনার সিলেক্ট থাকবে সেটাই তো কাজ হবে নাকি? হুম, ওকে, তাহলে সিলেকশন টুল দিয়ে প্রথমত আমরা কি করতে পারি, একটা জিনিস সিলেক্ট করতে পারি। দ্বিতীয়ত সেটাকে মুভ করতে পারি, সরাইতে পারি। প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট বলতে হবে কিছুক্ষণ পরে আমি যা যা করেছি। সিলেকশন টুল দিয়ে কি করতে পারি, সিলেক্ট করতে পারি, মুভ করতে পারি। তারপরে এটা যদি সিলেক্ট করি, এখানে আমরা সাইডে যদি এটাকে রাখি, রোটেট এটা অপশন আসছে, এটা আমরা ঘোরাইতে পারি, মানে রোটেট করতে পারি। ঠিক আছে, তিনটা পয়েন্ট গেল। কি তারপরে সিলেক্ট করে ডিলিট করতে পারি, এই যে সিলেক্ট করলাম, ব্যাক স্পেস বা ডিলিট প্রেস করলাম, তাহলে ডিলিট হলো। কি করতে পারি, সিলেক্ট করে ডিলিট করতে পারি। আচ্ছা, আরো একটা কাজ করতে পারি আমরা, এটাকে এই যে রিফ্লেক্টও করতে পারি, মানে ঘোরাই দিতে পারি। তো আপাতত যে জিনিসগুলো দেখলাম এই জিনিসগুলো মাথায় রাখি, মোটামুটি 5 থেকে 7টা কাজ আমরা সিলেকশন। হ্যাঁ, বড় ছোটটাকে আমরা নিয়ে আসবো ট্রান্সফর্মে, এখনো বলি নাই তো, বলি নাই তো, এই যে যাচ্ছি আস্তে আস্তে। আচ্ছা, যেহেতু ভাই বললেন, তাহলে আমরা এখানেই দেখিয়ে দিই, এটাকে আমরা সমানভাবে বড় ছোট করতে, সমানভাবে সমানভাবে বড় ছোট করলে কি হচ্ছে, আপনার যতটুকু জায়গা আছে ওই জায়গার মধ্যে আপনার স্ট্রোকটা কিন্তু ঠিকই থাকছে, স্ট্রোকটা সেই 40-40ই থাকছে, ছোট বড় যা হচ্ছে ওগুলো আমরা পরে বুঝবো। তো আমরা বড় ছোট করতে পারি, মানে ট্রান্সফর্ম করতে পারি, করতে পারি ট্রান্সফর্ম করতে পারি, এবং এটাকে ঘোরাতেও পারি, রিফ্লেক্ট করতে পারি। তো ট্রান্সফর্মটা মাথায় রাখি।
তাহলে একটা শেপকে সমানভাবে মানে সব দিক থেকে সমানভাবে করতে হলে শেপটার প্রপোর্শন আমরা কি করব আইডিয়া শিফট। আর যদি মাঝখান থেকে বড় ছোট করতে চাই অল্টার শিফট। মানে অল্টার জিনিসটা আপনার দুই সাইড থেকে মেনলি কাজ করে, বাট অল্টার শিফট ধরলে মাঝখান থেকে কাজ করে। দুই সাইড থেকে কেন বললাম, এটা যখন আপনার সিলেক্ট আছে, আপনি যদি অল্টার প্রেস করে এটাকে দেখেন বড় ছোট করেন, আপনার দুই সাইড সমানভাবে বড় ছোট হচ্ছে। দুই সাইডে শুনছে দেখছেন, এটা হচ্ছে। এখন যদি এই সাইডে ধরি অল্টার প্রেস করে, তাহলে এই সাইডে হবে। এটা অল্টার মেনলি এভাবে কাজ করে, মানে মোটামুটি ফটোশপ বা এখানে এটা কাজ। ওকে, তাহলে ঠিক আছে, আমরা এই দুটাকে আবার ডিলিট করে দিচ্ছি। সিলেক্ট করে আমি নতুন আরেকটা শেপ এই জায়গাতে আঁকবো, এবং এই জায়গাতে আমার এই যে স্টক যদি আমরা না চাই, তাহলে এই জায়গাতে নানে ক্লিক করব, তাহলে আমার স্টকটা চলে যাবে। সিলেকশন টুলে ক্লিক করে আমি এটাকে মুভ করব। একটা জিনিস খেয়াল করেন, খুব মজার, আমি এটাকে সিলেক্ট করলাম, কারণ আমি সিলেকশন টুল যখন ক্লিক করা আছে, আমি ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। অল্টার প্রেস করলে এটা কপি হবে। কি হবে? এই যে এখন কি ডাবল হবে? হবে না। অল্টার প্রেস করে যখন দেখবেন আপনার ডাবল মাউসের ডাবল অ্যারো, তখন আপনি এটাকে টান দিলে আসবে, কিন্তু এটা কি সমান আসছে? আসে নাই। কখন সমান হবে? যখন আপনি শিফট প্রেস করে টান দিবেন। অল্টার করে কপি করে শিফট প্রেস করে একই সাথে, ছাড়া যাবে না, অল্টার ছাড়া যাবে না, একই সাথে। এখন আমরা যে কাজটা করলাম ভালো করে বুঝতে আরেকবার করি। তাহলে প্রথমত আমি এটা যদি অল্টার করে এটা আসতে হবে, এটা ডাবল কপি হবে, আর শিফট প্রেস করে টান দিলে সমানভাবে হবে। আচ্ছা, অল্টার শেপে বুঝে গেছেন তাহলে সবাই? সুন্দর করে এই যে অল্টার, আমার ডাবল অ্যারো আসছে, এটা ক্লিক করে তারপর শিফট প্রেস করবেন, তাহলে সমানভাবে এটা একই সাইজে একই জায়গায়, কোনো নড়াচড়া হবে না। এবং আমাদের যে এটা হলো, সেটা যদি আমি বারবার কপি করতে চাই, ভালো করে বুঝেন, আমি আবার নিচ্ছি আপনাদের শুধু দেখানোর জন্য। অল্টার টান দিলাম শিফট, এবং এটা ছাড়বেন না, সিলেক্ট থাকবে, অন্য কোথাও যাবেন না। যদি চান এই জিনিসটাই একই সাইজের এবং মাঝখানে যে ফাঁকাটা আছে একই রকম ফাঁকা রেখে কপি হবে, বারবার নিচে যাবে, অনেকগুলো হবে, তাহলে কন্ট্রোল ডি প্রেস করবেন। কি করবেন? কন্ট্রোল ডি, যতবার প্রেস করবেন ততবার সে জিনিসটাকে দিয়ে দিবে। আচ্ছা, একইভাবে এই জিনিসটাকে আপনি এই আর্টবোর্ডে ভরাই ফেলবেন। সবগুলো সিলেক্ট করছি না আমি, এভাবে টান দিয়ে সবগুলো সিলেক্ট হচ্ছে কিনা দেখি। আবার অল্টার প্রেস করে এটাকে আমি একটা কপি করি, অল্টার এবং শিফট। এবার চাচ্ছেন আপনি ওইগুলা কপি হবে, অনেকগুলা মাল্টিপল কপি বলে, কন্ট্রোল ডি প্রেস করব, মাল্টিপল কপি। ঠিক আছে, সুবিধা কি? এবং এখন চাচ্ছেন যে আপনার মাঝখানের এখানকার সিলেকশন টুলটা কত স্মুথ দেখেন, আমি শুধু এইটুকু আলাদা কালার দিব, এইটুকু। তাহলে এখান থেকে আপনি চাইলে এইটুকুকে জাস্ট আলাদা কালার দিয়ে দিতে পারবেন। বা অথবা আপনি চাচ্ছেন যে প্রত্যেকটার একটা একটা করে এই জায়গাতে তুলে দিবেন, ডিলিট করে দিবেন, তাহলে সিলেক্ট করলেন ডিলিট, সিলেক্ট করলেন ডিলিট, সিলেক্ট হোলগুলো ডিলিট, জাস্ট ওর উপর দিয়ে গিয়ে ওইগুলো সিলেক্ট করলে ডিলিট, এটাও ডিলিট। দেখছেন? তো এটা না, আমরা যদি সম্পূর্ণটা সিলেক্ট করি, তাহলে সম্পূর্ণটাকে এখন ছোট করতে পারবো। ওই একইভাবে আপনি শিফট অল্টার প্রেস করে সমানভাবে এটাকে সিলেক্ট করতে পারবো। এবং এই বরাবর যদি আমি সিলেক্ট করি, এগুলো ধরেন ডিলিট, এটা ডিলিট করতে চাইলে ডিলিট, আপনি অন্য কালার দিতে চাইলে অন্য কালার, ডিলিট করতে চাইলে ডিলিট। ডিলিট হয়েছে না? সবগুলো একসাথে সিলেক্ট করে আপনি চাচ্ছেন অন্য কালার দিবেন, আপনি চাচ্ছেন সবগুলো সিলেক্ট আছে, এখানে একটি স্ট্রোক দিবেন, তো স্ট্রোক দেন, যে স্ট্রোকটা আমাদের চোখে পড়বে, স্ট্রোকটা একটু আমি এই জায়গা থেকে বাড়িয়ে দিই। আচ্ছা,
ইজি না? মানে সবগুলো আপনি একসাথে কাজ করতে পারছেন, খুবই ইজি, খুবই সুন্দরভাবে। এবং যদি আলাদাভাবে এটা এটা শুধু সিলেক্ট করে এটার ফিল আলাদা দিতে চান তাহলে দিতে পারবেন। এই যে আমরা শুধু এইটা, এখন শুধু এখানেই এটা শেষ না, মানে জিনিসগুলো হচ্ছে যারা ফটোশপের সাথে পরিচিত, এখানে একটা টুল আছে আইড্রপার টুল, চাচ্ছেন এটা সিলেক্ট আছে কিন্তু এইটাতে এই কালারটা দিবেন, তাহলে আইড্রপার টুল নিয়ে এসে যেটা সিলেক্ট আছে ওইটাতে ওই কালার হবে যেটাতে আপনি ক্লিক করবেন, মানে যেটা সিলেক্ট আছে সেটাতে কালারিং করতে পারবেন অন্য যে কোনো জায়গায় ক্লিক করে। যেমন এটাতে ক্লিক করলে যেটা সিলেক্ট আছে সেটা র্যান্ডমলি কালার চেঞ্জ করবে, এটাতে ক্লিক করলে আবার এটা, ঠিক আছে? বাট এখানে ফটোশপের মতো নর্মালি কালার চেঞ্জ করে না, এখানে কালার শেপ সব চেঞ্জ করে ফেলে রাইট উপরে একসাথে। ক্লিয়ার? যেমন আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আইড্রপার নিয়ে আমি চাচ্ছি হুবহু এই কালারটা এখানে যাবে, তাহলে আমি এখানে ক্লিক করলাম, চলে গেছে। আবার এটা সিলেক্ট করলাম, আইড্রপার নিলাম, ওর কালারটা দিব, চলে গেছে। ওকে, তাহলে কন্ট্রোল আমরা ওই মাল্টিপল কপি করার আরো দু একটা কাজ দেখি। এটা আসলে এটাতে যে আমরা পলিগোনাল শেপ, পলিগোনাল শেপে এই জন্য যাব, ক্লাসের শেষ মুহূর্তে দেখি সব মানে হিরিক লেগে গেছে। এরা কি লিংক লিংক পাইছে 3:30টার সময়? আচ্ছা দেখেন, আপনি পলিগোনাল শেপটা যখন টানবেন, টেনে ধরে দেখেন এটা এভাবে হচ্ছে, বাট আপনি এটাকে মাউস ছাড়বেন না, না ছেড়ে অ্যারো চিহ্ন আছে না আমাদের কিবোর্ডের, পেজ আপ পেজ ডাউন, নিচের দিকেরটা মাউস কিন্তু ছাড়া যাবে না, মাউস না ছেড়ে নিচের দিকেটা ক্লিক করেন, তাহলে এটা আপনার ত্রিভুজ হবে, ট্রায়াঙ্গেল হয়ে যাবে। আর যদি উপরেরটা দেন তাহলে একের পর এক সে পয়েন্টগুলো বাড়াতে থাকবে, দেখছেন? হুম। And কথা হচ্ছে শুধু এইভাবেই যে আমরা এটা করতে পারবো এমন না, 5টা হলে এটা 5টা না 6টা। এটা ছিল আপনার পলিগনাল মেন শেপ যেটা এর সাথে মিল আছে, তো এটা আমি বাই ডিফল্ট রেখে দিলাম। আরেকভাবে করতে পারি, আমি জাস্ট ক্লিক করব মাউসের, ক্লিক করে এখানে আমি দেখিয়ে দিব যে আমার সাইড কয়টা হবে, কত রেডিয়াসের হবে। তাহলে আপনি রেডিয়াসের মনে করেন এখানে তিন রেডিয়াসের দেখতে চাচ্ছেন এবং ত্রিভুজ বানাতে চাচ্ছেন, তাহলে কয়টা দিবেন? 3টা না? দেখেন হয়ে গেছে। আবার ক্লিক করেন, চাচ্ছেন 5টা, 5টা চলে আসছে। আবার ক্লিক করেন, যেটা ছিল চাচ্ছেন সেটা ব্যাক আসছে, 6টা, 6টা চলে আসছে না? কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে ডিলিট। তো এটা যেহেতু নিলাম আমরা স্টকটা এখানে দিব না, এবং এরকম যে কোনো একটা কালার থাক। আচ্ছা এটা তারপরে বুঝুন, তাহলে এটা একইভাবে আমরা প্রথমে কোনো একটা কপি করলে সেটা যদি কন্টিনিউ করতে চাই তাহলে কি করব জানো, বলেন একজন? প্রথমে আমি সেটাকে অল্টার প্রেস করে কপি করব, ফার্স্টে আই হ্যাভ টু কপি, এবং সোজাভাবে আনতে চাইলে শিফট প্রেস করে বা কন্ট্রোল ডি। অবশ্যই ওটা সিলেক্ট থাকতে হবে যখন নিয়ে আসবেন ওই অবস্থায়, অন্য কোথাও ক্লিক করলে কিন্তু সে কমেন্টটা চেঞ্জ করে দিবে। সো কন্ট্রোল ডি প্রেস করেন, হয়েছে। এখন সবগুলাকে অল্টার দিয়ে আমরা এটা কপি করব, করে আমরা এটাকে যেটা করব, এটা ম্যানুয়ালি আমরা রাখবো একটা জায়গায় যেন দেখতে সুন্দর লাগে, ধরুন এরকমই রাখলাম, ঠিক আছে? কভার, হ্যাঁ। এখন দুইটাকে আবার কপি করব, অল্টার প্রেস করে কপি অ্যান্ড শিফট, বুম। এখন আপনি কন্ট্রোল ডি দেন,
তাহলে আমরা ছোটবেলায় স্কুলে বায়োলজির যখন ল্যাবে এই ধরনের কাজগুলো করেছি, বুঝছি না, বা যারা পড়েছেন আর কি বায়োলজি রিলেটেড বিভিন্ন ধরনের কোষের গঠন স্ট্রাকচার এরকম থাকে। তো এই জায়গাতেও তাই, কোন একটাকে যদি আপনি সিলেক্ট করে দিতে চান সেটাকে একটা কালার দিয়ে দেন, বুম, আমরা এভাবে জিনিসগুলোকে চেঞ্জ করে দিতে পারবো। এটা পারবো না? ওকে, তাহলে আমরা সিলেকশন টুল দিয়ে কত ধরনের কাজ করতে পারি আমরা সবগুলাই দেখছি বা দেখলাম। এখন আমরা আবার ইলেকট্রিক্যালে যাই, শিফট প্রেস করি, শিফট অল্টার প্রেস করে, ওকে, তাহলে আমার এখানে সেন্টারটা দেখা যাচ্ছে সুন্দর করে। আমি বা এখানে একটি স্টার নিই, স্টারটাকে, আচ্ছা আপনি যদি কোনো জিনিস কোথাও আঁকিয়ে ফেলেন কিন্তু পারফেক্ট হচ্ছে না, তখন আপনি স্পেস বার প্রেস করে ওটাকে সরাই নিয়ে আসতে পারবেন। কি প্রেস করে? স্পেস বার। ওটা সিলেক্ট আছে, ওটা সিলেক্ট আছে, আমি কালার চেঞ্জ করে করে দিই, তাহলে সমস্যা করে বোঝা যাবে না। ওটা সিলেক্ট আছে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই জায়গাতে একটা টুল আছে রোটেট টুল, সেটাতে ক্লিক করবেন। রোটেট, এই টুলগুলো বারবার আসবে আমাদের, এখান থেকে সেন্টারটা বুঝাইতে হবে, অল্টার প্রেস করে সেন্টারে ক্লিক করবেন। করার পর আপনার একটা অপশন আসবে, অপশন আসে বলবে যে রোটেট করবেন, আপনি এটাকে কি করবেন? রোটেট, ঘোরাবেন। তাহলে প্রসেসটা একটু মনে রাখতে হবে, প্রথমে ওটা ক্লিক করে অল্টারে রোটেট এটাতে ক্লিক করতে হবে, রোটেট আর। কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে যাচ্ছেন? ধরেন 15, না আমি 30 দিই, তাহলে চোখে পড়বে বেশি। এখন 30 ডিগ্রি অ্যাঙ্গেলে সে বোঝাবে কোন দিকে। আচ্ছা, এখানে যা কিছু ঘটে সবই অ্যান্টি ক্লকওয়াইজ, মানে আপনার বাম দিক থেকে আসে, নট ডান দিকে। কোন দিকে আসে? বাম দিকে। ঘড়ি 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 যেদিকে ঘোরে তার উল্টা দিকে। তাহলে আপনি এটা কি করবেন? কপি কপি করলাম, তাহলে একটা কপি হয়েছে না, ঘড়ির বাম দিকে আসছে না? কপি হয়েছে, এটা সিলেক্ট আছে, তাহলে কোনো কিছু কপি হলে সেটা আমরা বারবার কপি করতে পারি না, দিয়ে কন্ট্রোল ডি, এবং সে ওই 30 ডিগ্রি অ্যাঙ্গেলেই কাজ করবে বারবার। 30 করার কারণ কি? 30 করার কারণ আমার হোল সার্কেলটা কত? 360 ডিগ্রি। তাহলে সেটাকে যদি 30 দিয়ে ভাগ করি আমরা পারফেক্টলি 12টা পেয়ে যাই। এই জন্য 30 করা, বা আপনি 15 নিয়ে করতে পারেন, নইলে এখানকার জায়গাগুলো একটু 19-20 হয়। আমি যদি 20 করতাম তাহলে 20 দিয়েও জিনিসটা হতো, কিন্তু মানে একেবারে 360 ডিগ্রি ভাগ করা যায় এরকম একটা জিনিস নিয়ে হতো। বাট আমি যদি 33, 43 এরকম করি তাহলে আমার এখানে 43 হইতে 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 এই জায়গায় এসে সমস্যা হয়ে যাবে, হবে না? তাহলে দেখেন আমরা একটা সেন্টার বরাবর জিনিসটা কিভাবে পারফেক্টলি ঘোরাইতে পারি সেটাও শিখে গেলাম। ওকে, তো প্রথম দিন আমরা সিলেকশন টুলই থাক, আর এই শেপ টুল এখানে যা আছে, তাহলে এখানে আমরা এটা রাউন্ডেড শেপ, আমরা জানি রাউন্ডেড কি, জিনিসগুলো রাউন্ডেড থাকে, এটা আপনি চেঞ্জ করতে পারবো, সমস্যা নেই, নিজের ইচ্ছা মতো। রাউন্ডেড এরকম, এই রাউন্ডেডটা আমরা নর্মাল, এটাকে সরাই দিলাম, যতটুকু অংশ সিলেক্ট হচ্ছে ততটুকু চলে গেছে, এটা যায়নি, দেখছেন? তাহলে আমি প্রথম রেক্টেঙ্গেলটা দিয়েও রাউন্ডেড শেপ বানাতে পারি। কিভাবে বানাতে পারি? where is my property, ওকে, এখন এটা ফটোশপের মতো এই জায়গাতে আসছে না বা আসবে না, কোনো সমস্যা নেই। আপনি যেটা করবেন, এই যে টুলগুলো আছে সেটা যদি টান দেন, দেখেন
রাউন্ডেড হয়েছে? আমার যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে পাথের, এই অ্যাঙ্কর পয়েন্ট গুলোকে ধরে আপনি পিছনে টানলে এরকম থাকবে নর্মাল যে রেক্টেঙ্গুলার, এবং সামনে যদি ভিতরে টানেন তাহলে এই যে রাউন্ডেড হবে যেভাবে চান। সেটা সোজা, এই জন্য রাউন্ডেড টুল আলাদা করে কাজ করা হয় না। স্টার টুলের কাজ তো করলামই, ফ্লেয়ার টুল অত লাগে না বা লাগবে না, সো এই জন্য আমরা এটা টুলের কাজটা আর কি এখন আপাতত করব না। সো এখানে একই বিষয়, আমরা যদি এটা সিলেক্ট করা অবস্থায় ওই নিচের দিকের অ্যারো নোট প্রেস করি, সে একের পর এক এটা যাইতে শুরু করবে, আর উপরের দিকেরটা ক্লিক করলে একের পর এক এটা বাড়বে। ফ্লেয়ার টুল লাগে বিভিন্ন সময় বিভিন্ন কাজে, কারণ বিভিন্ন ইফেক্ট দিতে। তো আমরা এটা জাস্ট নরমালি আপাতত ফোকাস করি যেগুলো দেখালাম শুরু থেকে এগুলোর উপরে, এবং এখানে ক্লিক করলে এখন সে ওই ফ্লেয়ার টুল অনেকটা গ্রহের মতো, অনেকটা গ্রহের মতো। এই হটস্পটে কাজ করছে, ফোন লাগবে। নেট নাই, আমি ফোনের দিয়ে চালাচ্ছি, ফোন নিয়ে যাওয়া যাবে না। আচ্ছা, তো এটা ছিল আমাদের শেপ টুল অ্যাজ ওয়েল অ্যাজ সিলেকশন টুলের কাজ। তো এখন এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। তাহলে একটু রিপিট করতে হবে একজনকে, আমরা একেবারে শুরু থেকে এ পর্যন্ত মানে কি কি কভার করলাম, কি কি দেখেছি, এবং কেউ যদি মিস করে হেল্প করতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা দেখছি। ইলাস্ট্রেটর প্রত্যেকটা ক্লাস, প্রত্যেকটা মিনিট খুব বেশি ইম্পর্টেন্ট। যেটা আমি করাবো সেটাও ইম্পর্টেন্ট, যেটা আপনারা প্র্যাকটিস করবেন সেটাও ইম্পর্টেন্ট, বাসায় যেটা করবেন। সো ইটস অল আপ ইউ। ফটোশপে আপনাদের প্র্যাকটিসের আগ্রহ, কাজ, অবস্থা দেখে আমি আপনাদের অনেকটা ছেড়ে দিয়েছি, যে আপনাদের টোটাল 27টা ক্লাসে যখন আপনারা প্র্যাকটিসের ক্ষেত্রে 2-1 জন ছাড়া আপনাদের সবই এভারেজ কোয়ালিটির, প্র্যাকটিস করতে চান না বা এই ব্যাপার, তখন এই ক্ষেত্রে আপনারা নিজেরা জোর দিলে আপনারা নিজেরাই ভুগবেন। আমার যেটা করানো সেটা আমি করাবো বা করিয়ে যাবো কন্টিনিউয়াসলি, কারণ আপনারা শেখেননি সেই জন্য থামাই দিয়ে বকাঝকা করে আবার সামনে এগোনোটা এটা ক্লাসের স্ট্যান্ডার্ডটা নষ্ট করে দেয়, বা ব্যাপকভাবে নষ্ট করে। সেই জন্যই ভাবছি যে এই কাজগুলো এখন করবো না ইচ্ছা করে। আপনারা যদি নিজেরা প্র্যাকটিস না করেন ক্ষতি আপনাদের। বলেন, একজন রিপিট করেন। শুরু থেকে ফটোশপ ইলাস্ট্রেটর ওপেন করার শুরু থেকে। হুম, ব্লিডের কাজ কি? আর কত আর্টবোর্ড কি একটা নিতে পারি না অনেকগুলা? ওকে, দেন আচ্ছা, এটা কি ফিক্সড যে হাই রেজুলেশনের ক্ষেত্রে 300 পিপিআই রাখতে হবে, এটা কি ফিক্সড? কমার্শিয়ালি এটা বলতে হবে, নাহলে আবার মেসেজটা মানে যারা কাজ করে অলরেডি তারা ভুল ধরার সুযোগ পাবে। আচ্ছা, তারপরে বলেন। শেয়ার করে নেই। হ্যাঁ, হ্যাঁ, বলেন।
হ্যাঁ, সিলেকশন টুলের কি কি কাজ করা যায়? কথা যখন বলছে তখন কথা শেষ হলে তারপরে বলেন। মুভ করতে পারি, রোটেট করতে পারি। রাইট। তারপরে শেপ শেপ টুলের কিছু রুলস বলেন। তারপরে অনেকগুলাই ভুলে গেছেন যে শেপের মধ্যে তো এইগুলাই হচ্ছে শেপের মধ্যে কাজ, যে কিভাবে সমানভাবে বড় হবে বা স্কোয়ার করতে চাইলে ছোট বড় হবে। তারপরে শেপে কিভাবে ফিল দিবেন, শেপে কিভাবে স্ট্রোক দিবেন, শেপ কিভাবে মানে পলিগনাল শেপ হলে কিভাবে সেটাকে ট্রায়াঙ্গেল বানাবেন, এগুলো বলেন। কখন কি অবস্থায় আরো কি প্রেস করলে কাজ করবে, কি অবস্থায় সেটা বলতে হবে। মাউস থেকে মানে ওটা ক্লিক করে মাউস ছাড়া যাবে না। মাউস হুম ওকে। অলমোস্ট সবকিছু কভার হয়েছে। আচ্ছা, ওয়ার্ক স্পেস নিয়ে আমি খুব একটা কথা বলিনি, বিকজ ওয়ার্ক স্পেস কি আপনারা জানেন। আমি মোটামুটি বলছি যে কোনো প্রবলেম হলে আপনারা রিসেট করবেন, যদি মেনু অপশন বার না আসে লেআউট দিবেন, আর যে সকল প্যানেলগুলো নিয়ে আসে আপনি কাজ করতে চান সেগুলো দিয়ে নতুন একটা ওয়ার্কপিস তৈরি করবেন। কেন বলিনি, কারণ ফটোশপের সাথে এর কোনো পার্থক্য নেই, বিন্দুমাত্র পার্থক্য নেই, সেম। সো ওয়ার্ক স্পেসের সাথে আপনারা পরিচিত, আপনাদের যে যে টুলগুলো লাগবে সেগুলো নিয়ে এসে প্যানেল, যে প্যানেলগুলো নিয়ে এসে। তো প্যানেল জিনিসটা কি? কেউ ডিটেলস, আমরা এটা টুলসের ডিটেলস বলতে পারি প্যানেল। আর অপশনগুলো হচ্ছে টুলসেরই অপশন, যে অপশনগুলো থাকে আর কি। এই তো এভাবে যদি আপনারা মানে জিনিসগুলো মনেও রাখতে পারেন বন্ধুভাবে, আগেও যদিও আপনার ইনস্টিটিউটের ক্লাস কেউ করেছেন কেউ করেন নাই, সে যাই হোক, কারণ এই জিনিসগুলো কন্টিনিউয়াস, আপনি যতই করে থাকেন বলতে থাকবেন। বাট এইভাবে প্র্যাকটিসটা চালু রাখতে থাকেন, ক্লাসের সময় কনসেন্ট্রেশন দিয়ে জিনিসগুলো ধরতে পারেন, তাহলে কিন্তু ইলিস্ট্রেটর খুব ভালো লাগবে, এত ভালো লাগবে মনে হবে ইলিস্ট্রেটর খুব সোজা। বাট অপোজিট অফ দ্য কয়েন, যারা ক্লাস মিস করবে, যারা প্র্যাকটিস করবে না, তাদের কাছে ইলিস্ট্রেটর এতটাই কঠিন লাগবে মনে হবে যে স্যার এটা আবার কি সফটওয়্যার। তবে ইলিস্ট্রেটরের ক্ষেত্রে শর্টকাটটা অনেক বেশি ব্যবহার করবেন ডেফিনেটলি। আমি গতদিন যারা দেরি করেছেন তাদের জন্য বিষয়গুলো আবার রিভিউ করছি। আপনাদের নেক্সট দিনের কাজ কি? নেক্সট দিনের কাজটা হচ্ছে সিলেকশন টুল দিয়ে যে মাল্টিপল জিনিসগুলো বানাবেন, কিভাবে একটা জিনিসের চারিপাশে জিনিসগুলো ঘোরানো যায়, কিভাবে অনেকগুলো শেপ একসাথে কপি করে বিভিন্ন শেপ তৈরি করা যায়, কিভাবে ফিল স্টক দিতে হয়, নর্মাল ছোট কাজ একদম। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে টুলগুলা, যে টুলগুলো আছে টুলগুলা মুখস্থ করতে হবে, কিসের সাথে সাথে তার শর্টকাট সহ। ঠিক আছে?
টুলগুলা তার শর্টকাট সহ মুখস্থ করতে হবে, এবং এটা হচ্ছে এমন ভাবে মুখস্থ বিন্দু মাত্র যেন না বাদে। আমি একজনকে ধরবো এটা 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 কি, যেন আপনাদেরকে থুতুমতো না করতে হয়, ঠিক আছে? না এটা না এটা 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 ওকে। ওকে, তো ওটাই বলছিলাম যে টুলস খোলার শর্টকাট, ইভেন ইচ এন্ড এভরিথিং, এবং খুব ভালো করে দেখতে হবে। হ্যাঁ, টেস্টটা চাইলে কিন্তু বারবার বলছি 10 দিনে আপনাদের টুলসের কাজ শেষ করিয়ে দেওয়া যায়, বাট ইলিস্ট্রেটরের মানে ওই নির্জাস্ট শেখার আগ্রহ জায়গাটা শেষ হবে না 100 দিনেও। তো সম্পূর্ণটাই আপনাদের ওপরে, আমরা অনেক কিছু তৈরি করব, করা শিখবো, নিজেরা অবাক হবেন যে এত কিছু করা যায়। বাট শুরু থেকে আমি চেষ্টা করব খুব মানে সোজা যে জিনিসগুলো একেবারে কমন, অন্যরাও শেখে, মানে আপনারাও শিখছেন জানবেন এরকম কিছু। বাট ওভারঅল ইলিস্ট্রেটর, শুধু ইলিস্ট্রেটরের উপরেই যদি আপনার দক্ষতা বাড়াইতে পারেন বা মার্কেট প্লেস আর্নিং এর কথা চিন্তা করেন, তাহলে ইলিস্ট্রেটর উপরে দক্ষতাই আপনাকে 90% আর্নিং এনে দিবে। 10% আমরা ফটোশপে ঢুকলাম, ফটোশপ ছাড়া আবার মানে কিছু যে হবে এরকম বলা যাচ্ছে না, বাট 90% আর্নিংটা আপনি চাইলে ওখান থেকে আনতে পারবেন শুধুমাত্র ইলাস্ট্রেটর দিয়ে। বাট ওভারঅল 2টা বা 3টা সফটওয়্যারের কম্বিনেশনই গ্রাফিক ডিজাইন বলা যায়, শুধু গ্রাফিক ডিজাইন বা স্টিল বা স্ট্যাটিক গ্রাফিক ডিজাইন। আর ওভারঅল যদি আমরা গ্রাফিক ডিজাইন বলি, তাহলে গ্রাফিক ডিজাইন মানে কিন্তু আবার ভাস্ট কিছু। মোশন গ্রাফিক্স, যারা ভিডিও এডিটিং এর কাজ করে, সেটা কিন্তু গ্রাফিক ডিজাইন। বোঝা গেছে? তো নিজেকে বলার সময় গ্রাফিক ডিজাইন যখন বলবেন, এটা আবার ভুল করেন না। অনেকে বলতে পারে যে তাহলে কি আপনি ভিডিও এডিটিং এ পারেন? বল না, আমি মোশন গ্রাফিক ডিজাইনার না, গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার বলতে এখন সাধারণত অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন তিনটার কাজ বোঝানো হয়। এছাড়া অ্যাডোবি প্রিমিয়ার প্রো যারা ভিডিও এডিটিং নিয়ে কাজ করে, এছাড়া আফটার ইফেক্ট যারা ভিডিও এডিটিং এর ইফেক্ট নিয়ে কাজ করে, এছাড়া যারা 3D নিয়ে কাজ করে, সেটাও মোশন গ্রাফিক ডিজাইনের মধ্যে বলা যায়, বাট তাদেরকে 3D অ্যানিমেটর বলে। তো ওভারঅল পার্টগুলো গ্রাফিক ডিজাইন। আবার যারা রং তুলি দিয়ে কাজ করে, তারা কিন্তু গ্রাফিক ডিজাইনার বাস্তবে, বিভিন্ন আঁকাকি করে না। গ্রাফিক ডিজাইনার মানে আপনি সফটওয়্যার দিয়ে যেটা কাজ করেন, নট অনলি দ্যাট। গ্রাফিক ডিজাইনার মানে হচ্ছে আপনি বাস্তবেও রং তুলি নিয়ে যারা কাজ করে, বিভিন্ন আঁকাকি করে, তারাও গ্রাফিক ডিজাইনার। বাট তাদেরকে আমরা শিল্পী, বাংলায় শিল্পী নামে চলি, মানে চিনি, বা ডিজাইনার নাম করে চিনি, বাট গ্রাফিক ডিজাইনার। তো শুধুমাত্র যারা টাইপোগ্রাফি বা টাইপ নিয়ে কাজ করে, বিভিন্ন লেখা পেঁচানো গোছানো ভাবে লেখে, বা আপনার ক্যালিগ্রাফি নিয়ে কাজ করে, দেখছেন না, বিশেষ করে আরবিতে ক্যালিগ্রাফিক অনেক কাজ থাকে, বা উর্দুতে বা ইংলিশ ওয়ার্ডে অনেক আছে, সেই পার্টটাও গ্রাফিক ডিজাইনের পার্ট। তো এখানে একটা একটা করে কাজ আমরা শিখবো, করব, আপনারা সেই কাজগুলো বারবার করে সুন্দর করে তৈরি করে রেখে দিয়ে সেটাকে গিগ হিসাবে রেডি করে রাখবেন। আচ্ছা, একটা বিষয় এখানে একটু বলতে হবে, গিগের বিষয়ে যেতে আসলো, যে জিনিসটা আমাদের ডেমো গিগ দেখানোর সময় ভুল হয়েছে। গিগ কখনো তৈরি করে কোনো প্রবলেম হলে ডিলিট করবেন না। ডিলিট করলে কিন্তু গিগের পজিশনটা একেবারে খুবই খারাপ করে দিবে। কোনো গিগ ডিলিট করা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, হতে পারে যে এটা আপনার ভিউ হচ্ছে না, ইমপ্রেশন আসছে না, আপনি ডিলিট করে দিলেন, তখন কিন্তু ওই যে আমাদের ডেমো একটা অ্যাকাউন্ট আছে, এটার অবস্থা খুব খারাপ, ডিলিট করা হয়েছে দেখে 2টা। তো হ্যাঁ হ্যাঁ, এডিট করা যাবে, এডিট অ্যাভেলেবেল, এডিট করা যাবে। গিগটা হচ্ছে আপনার দোকানটা ফিক্সড হয়ে যায় তো। হ্যাঁ হ্যাঁ, গিগটা এক্সিট করবেন না আর কি। এমন না যে কখনোই কোনো প্রবলেম হলে করা যাবে না, বাট কখনোই করবেন না। আর দ্বিতীয় বিষয়, প্রথম 3টা ইমেজ খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার বায়ার হচ্ছে ওই 3টা ইমেজ দেখতে পাই। এছাড়া যদি 100টা ইমেজ দেন, ওগুলো দেখতে পায় না বায়ার। তো এই 3টা ইমেজ এমন হতে হবে, এমন হতে হবে যে আপনার সব এক্সেপশন বেস্ট কাজটা ওই ইমেজে থাকতে হবে, সাথে গিগ মার্কেটিং এসইও করে যে পদ্ধতিগুলো আমরা দেখিয়ে দিয়েছি আপনাদের, তো ওভারঅল দেখানো।
এবং অনেকগুলা, কারণ আমরা হ্যাঁ বলেন। হ্যাঁ, ওটা তো পারবেনই। আপনি আজকে শিখেছেন, কালকে আরেকটু ভালো করছেন, তখন ওই ভালো ইমেজটা দিবেন না? ওটা পারবেন। ওটা নিয়ে কোনো সমস্যা নেই। আর কি বলছিলাম, তবে ভিডিওটা একবার একটু ভালো করে তৈরি করে রেখে দেওয়া ভালো, কারণ ভিডিও অ্যাপ্রুভালের ব্যাপার থাকে তো। কারণ আমি রিসেন্টলি ওই বায়ারদের কাছে এই জিনিসগুলো কিভাবে পৌঁছায়, বায়াররা কিভাবে দেখে আপনাদের রিকোয়েস্ট করলাম, এটা দেখলাম, দেখে জিনিসগুলো আরো বেশি ক্লিয়ার হলো যে গিগ কোন সিস্টেমে কাজ করে। অনেকগুলো সিস্টেমে কাজ করে কি, অনেকগুলো গিগ হলে সেই জিনিসটা আমরা দেখাবো আপনাদের বায়ার রিকোয়েস্ট আসলে। ফটোশপের কাজের জন্য আপনারা রেগুলার কন্টেস্ট করবেন। প্রত্যেক দিন একটা একটা না একটা কন্টেস্ট করতে হবে প্রত্যেক দিন। এখন এই কথা কি শুধু জাভেদ ভাই বুঝছেন? অন্যদের তো রেসপন্স পাচ্ছি না। সবাই কি কন্টেস্ট মানে করেন বা করছেন? দুদিন কি করলেন আপনারা বলেন তো? একদিন তো আমি মহিউদ্দিন ভাইয়ের দায়িত্ব দিয়েছিলাম, আরেকদিন দেখলেন আপনারাই লিঙ্ক শেয়ার করে ক্লাস করলেন। সবগুলো আপনাদের বলা, সো ক্লাস না হলে ওই গ্রুপে আসলে ঝড় তোলার দরকার নেই। আজকে কি ক্লাস না হলে সেটা আমি জানাই দিব, যেভাবে হোক। আর না হলে হবে, এখন হোক তখন হোক, বাট তার থেকে 2টা 10 বেজে যাওয়ার সাথে সাথে আপনাদের বলে দিয়েছিলাম আগে, আপনারা একটা লিঙ্ক শেয়ার করে আপনাদের প্র্যাকটিসটা কন্টিনিউ করে যাবেন। আমি লিঙ্ক দিলে তখন আবার সেখানে জয়েন করবেন। এই জিনিসগুলো সবই বলা, বলা কাজ করলেও দেখি বারবারই আপনারা ওই জিনিসগুলো আবার সামনে নিয়ে আসেন। প্র্যাকটিসের বিকল্প নেই। আমি থাকলে প্র্যাকটিস হবে ব্যাপারটা এরকম না। এখন আপনাদের হাতে সবকিছু, অনেকগুলো মানুষ মিলে একটা একটা জায়গায় হলে সেই ক্লাসটা এমনি প্রাণবন্ত হবে। আমি আসলে নতুন কিছু শুরু করবো আমরা, না হলে আপনারা প্র্যাকটিস করতে থাকবেন, তাতেও শেখাটা ঝালাই হবে, মানে শেখাটা থামিয়ে যাওয়া যাবে না। ক্লিয়ার? এখন আমাকে বলেন যে সবাই কি কন্টেস্ট করছেন? প্রত্যেকদিন আপনি যে কাজ পারেন সেই রিলেটেড কন্টেস্ট গুলো করতে হবে। হোক সেটা মানে যত খারাপই হোক, সেটা ভালো করার জন্য আপনাকে কন্টেস্ট চালিয়ে যেতে হবে। আমি সেজন্যই তো বললাম অনেক কিছু আসবে আরো মাথায়, যারা মাথা খাটান বা ঘাটান তাদের অনেক আইডিয়া বা অনেক কিছু আসবে, যদি আপনি কন্টিনিউয়াসলি কন্টেস্টটা করতে থাকেন। নিজেই বুঝে যাবেন কিভাবে যে ফার্স্ট হচ্ছে সে কেন উইন হলো, যে উইনার হচ্ছে, তার আর আপনার ডিজাইনের মধ্যে পার্থক্য কি ছিল, কোন জায়গায় সমস্যা ছিল, কালার কম্বিনেশনটা কেমন ছিল, ডিজাইনটা কিভাবে ওখানে জমা দিলে চোখে পড়বে। আপনি ডিজাইন করে দিয়ে দিচ্ছেন, সেটা কিন্তু চোখে পড়বে না, কিন্তু ডিজাইন করে আপনি মক আপ করে দিচ্ছেন, চোখে পড়বে। আচ্ছা, মক আপ করতে পারছেন না, কিন্তু এমন হলো আপনি যে ডিজাইনটা করলেন ধরেন আপনি 1000 মেগাপিক্সেলের, বাট আপনি 2000 মেগাপিক্সেলের একটা ক্যানভাসের উপর রেখে, একটা নতুন লেয়ারের উপর রেখে তার উপরে এটা দিলেন, তাহলে কি হবে, উপরেরটা দেখা যাবে একদম মাঝখানে এবং ওই চারিপাশে অন্য কালার থাকবে, তাহলে ওইটা ডিজাইনের চোখে পড়বে, কিন্তু মকআপ ছাড়া যদি দেন। তাহলে এইটা বুঝে গেলেন। তারপরে হচ্ছে আপনাকে রিজেক্ট করলো, কেন? আপনার ডিজাইন তো ভালো হয়েছে, তাহলে রিজেক্ট কেন করলো? তাহলে ডিজাইন ভালো হয়েছে কিন্তু ক্লায়েন্ট যে ডিটেলসটা বলছে, ডিটেলসটা আপনি পড়ে বুঝেন নাই, ক্লায়েন্ট রিজেক্ট করছে। তার মানে এটা বুঝতে হবে। এই সকল অসংখ্য জিনিস ঝালাই হবে এই জায়গা থেকে। মোস্ট ইম্পর্টেন্ট যেটা, আপনি গিগের জন্য যখন ইমেজ খুঁজবেন, ইমেজ গুলো কই পাবেন? কন্টেস্ট করে যেগুলো জমা দিবেন এগুলো তো আপনার কাজ, এটা তো অন্য কারোর কাজ না, করলে আপনার কাজ। যদি অনেকে জমা দিয়েছে, এইগুলো তখন গিগ হিসাবে ব্যবহার করতে পারবেন, গিগের ইমেজ হিসাবে। তাহলে আপনার প্রত্যেক দিন আইডিয়া বের করে নতুন নতুন ডিজাইন করে গিগ তৈরি করা লাগবে না, যেহেতু অলরেডি আপনার কন্টেস্টের মাধ্যমে আপনার ডিজাইন জমা হচ্ছে, যেটা আপনার ভালো হবে, বেস্ট হবে, যেটা আপনি রেটিং পাবেন, ইভেন উইন হয়ে গেলেন, সেগুলো দিতে পারবেন। আমি এই পদ্ধতিটা ব্যবহার করি এবং আমি এটা দেখি খুবই ইফেক্টিভ। কারণ আমি যদি নর্মালি প্রত্যেককে বলি যে আজ ঠিক আছে কালকে 5টা ডিজাইন করবেন আপনারা অস্থির সুন্দর, সেগুলো গিগের জন্য, কেউ করবেন না, এবং ওই আইডিয়া নিতে নিতেই 3 দিন চলে যাবে। বাট আপনি যদি কন্টেস্ট করতে থাকেন রেগুলার, অটোমেটিকলি থেকে যাবে। বোঝা গেছে?
এখন আপনাদের এই চেষ্টা চালিয়ে যেতে হবে, কারণ আমি আপনাদেরকে কথা দিয়েছি যে জিনিসগুলো আমি কিন্তু রাখছি। আপনাদের অফিসিয়াল যে প্রবলেম ছিল আগে, ও প্রবলেম এখনো আছে। ওদের জায়গা থেকে ওরা ওদের প্রবলেমটা অলওয়েজ বজায় রেখেছে, বাট এখানে অফিসিয়াল প্রবলেম হলো আপনাদের ক্লাসের যেন ঘাটতি না হয়, আমি কিন্তু সেটা চেষ্টা করছি। তাহলে প্রেজেন্ট করেন ইলাস্ট্রেটর। সবাই ইনস্টল করেছেন? কতদিন, কত বৃহস্পতিবারে কি করছিলেন সবাই প্র্যাকটিসে? হুম, কি হলো? কেউ কোনো অ্যান্সার দেন না? করেন নাই কেউ কিছু? কি ধরনের কাজ? ওই তো, সেটা কি ধরনের, কি কাজ? এই সময়টা দেখে নেবেন যে কতদিন সময় আছে, সময়টা দেখে নেবেন। সাধারণত যেগুলো 1-2 সপ্তাহের কন্টেস্ট দেওয়া থাকে সেটা 2-1 দিন আগে শেষ করে দেয়। এটা ইচ্ছা, এটা বাইরের ইচ্ছার উপর ডিপেন্ড করে। তার পছন্দ হয়ে গেলে সেটা শেষ করে দিতেই পারে। আচ্ছা, করেন, প্রেজেন্ট করেন একজন, প্র্যাকটিস করেন যেটা শিখলেন।
হ্যাঁ সাউন্ড কম অন ভাই। এই তো ভাই ভালো আছে। না না কালকে আর রাত্রে বসার সময় পাইনি, একটু কাজ ছিল তো। দেখি আজ সন্ধ্যার পরে ফ্রি হতে পারলে দেখবো। ওখানে কি ডিটেলস আছে ভিডিওটা মানে ভিডিওটা ফুল আছে? আচ্ছা ঠিক আছে, যদি থাকে তাহলে করে ফেলবো। স্যার প্রথম দিকে ক্লাস করি নাই তো, এই জন্য উনি কি বলে সেটাও বুঝি না, আর দেখাও হয়নি। হ্যাঁ হ্যাঁ আমি তো এই জন্যই আমিও নক করলাম যে 40 মার্ক যেহেতু, কারণ উনি তো দেখলাম যে পরীক্ষাতে আগের পরীক্ষাটা মোটামুটি যতটুকু দিলাম নাম্বার যথেষ্ট কম দিছে। আচ্ছা আমি করলে আমি আপনাকে নক দিব, আর আপনিও পেলে আমাকে বললেন। হ্যাঁ যা আমি এদিকে ট্রেন হিসেবে কাজ করছি তো, ওটার ক্লাসে শেষ হয় সন্ধ্যার দিকে, তো শেষ হবে। ও এই বললো না রবিবারে দিবেন। না স্যার তো বলছে যে মানে আপনি প্রথম যে জমা দিবেন তারপর থেকে কাউন্ট করবো, মানে ওইটা যে দিনই এরকম ছিল না। বলেন কাল পর্যন্ত ওয়েট করতে, হয়তো দু একজনের হয়ে গেছে তো ওরা হয়তো তাড়াতাড়ি করছে জন্য। আচ্ছা দেখি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে।
একজন প্রেজেন্ট করেন, আপনারা কন্টিনিউ করেন প্রেজেন্টটা। এনামল ভাই কি রোটেটর এটা করছিলেন চারিদিকে সেন্টারের, মানে সেন্টার করে চারিদিকে যে রোটেটেড ইয়েটা? হ্যাঁ, হ্যাঁ। ওটা কিন্তু ভুলে যাবেন পরে। আচ্ছা, এখানে না করলেও আপনি মানে এখন নিজে নিজে ওইটা একটু করে ফেলেন বাসায়। আর আপনার ইয়ে মোটামুটি কন্টিনিউ করেন প্র্যাকটিসটা। যেহেতু ডেটা ব্যবহার করছি আমি দেখবো কে কে আছেন কে কে নাই।